থেকে আমার ব্যক্তিগতভাবে কিছু নিয়ে যাওয়ার নেই, আমি জামালপুরকে দিতে মানুষের পাশে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়ার যে ক্যারেক্টার আমার, ও ক্যারেক্টারটা থেকে নিতে পারবো না। সমস্ত ব্যাংকের সিএমডি ডাইরেক্ট কন্ট্রাক্ট আমার কাছে, যদি কোন জায়গায় নিচে লেভেল কথা হতো ডাইরেক্ট সিএমডি কে বলতো, सीबीआई डायरेक्टर के डेके हमें समन करे डेके हमें कमीशन बढ़ाते पड़ता है, क्लियरली आपको बोल सकते हैं। और ये जो बारी माफिया वाला जो मार पड़ रहे हैं, मैं इसके लिए पूरा प्लानिंग करके गवर्नमेंट का जो रूल्स एंड पॉलिसी है पूरा एकदम एस्टैब्लिश करेंगे हम, चाहे उसलिए मेरे को बहुत ये चुकाना पड़ेगा, लेकिन मैं वो चुकाने के लिए तैयार हूँ। नमस्कार, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল। সারা বাংলায় ঘুরছি, জঙ্গলমহল থেকে পাহাড় কার্যত প্রায় চষে ফেললাম দ্য কোয়ারি। সারা বাংলায় কোয়ারি অত্যন্ত পরিচিত। আমি নয়ন রায়, আমার সঙ্গে রয়েছেন জামালপুরে যিনি বিজেপি প্রার্থী অরুণ হালদার। আপনাকে স্বাগত, অভিনন্দন। নমস্কার। দামোদরের পাড়ে আপনি রয়েছেন। দামোদরের পাড় খুব বিখ্যাত, ঐতিহাসিকভাবে বিখ্যাত, রাজনৈতিকভাবে বিখ্যাত, বিভিন্ন দুর্নীতি ক্ষেত্রে বিখ্যাত। এবং আপনি যখন এই লড়াই যখন আসছেন নেমেছেন, এখানে ত্রিমুখী লড়াই আছে। একসময় বামেদের গড় ছিল এখানে, তারপর তৃণমূল কংগ্রেস, এখন আপনারা গড় দখল করতে পারেননি বলে ত্রিমূর্তি লড়াই। সেই ত্রিমূর্তি লড়াইয়ে দুর্নীতি বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে কতটা সহজ এবং কতটা কঠিন আপনার কাছে? দেখুন, এবারে পরিস্থিতি এইবারে যেটা হয়েছে, এখানে মানুষের সাথে ঘুরে যেটা আমার অনুভব হয়েছে, আমি প্রায় 40 বছরের একজন এই ফিল্ড কর্মী থেকে রাজ্য, সেন্ট্রাল, ভারতবর্ষের সাংবিধানিক পদ, মোটামুটি একটা অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে বিজেপির জন্য জমিটা এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু সেই তৈরি জমিটাকে আমাকে ফসল করে তুলে একদম শেষ পর্যন্ত বিজয়ের হাসিটা হাসার জন্য টেকনিক্যালি কিছু সমস্যা আছে, এটা আমি অস্বীকার করছি। আমার সাংগঠনিক আছে, অভিজ্ঞতার কিছু অভাব আছে, সেইগুলো যদি ফুলফিল আমি করতে পারি তো জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত। মানুষ তৈরি। আচ্ছা, পাকে পদ্ম হয় আর গোবরে পদ্ম হয়, দামোদরে বালিতে তো পদ্ম হবে না? দেখুন, পদ্ম এমনই একটা জিনিস, পদ্ম একটা আপনি ফুল হিসাবে পদ্মটাকে আপনি দেখতে পারেন, যে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান আমাদের সেই নারায়ণের কাছে পদ্ম থাকে। আর সেই পদ্মের যে সামগ্রিক যে ব্যাপ্তি, যে অর্থ, যে ব্যাপকতা যে বোঝায়, আমি যদি সেই ব্যাপকতার অর্থ থেকে যদি এখানে বিশ্বাস করে আস্থা রেখে যদি বুঝতে পারি যে পদ্মের সেই ব্যাপক অর্থ যেটাকে বোঝায়, মুগ্ধতা, সৌন্দর্য, তো সেই অর্থে যদি আমি এখানে বুঝি, তাহলে বালি কেন, পদ্ম যে কোনো জায়গায় পড়তে পারে। আপনি নিজেই বললেন যেখানে সাংগঠনিক সমস্যা আছে, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এখানে অন্তর্কলহ আছে, আপনার দলই আছে। অনেক বিজেপি কর্মী প্রত্যাশিত ছিলেন আপনি টিকিট পাবেন, যার ফলে বহু পুরনো যারা আরএসএস ঘরানা থেকে এসছে, আপনি নিজেও প্র্যাকটিক্যাল, ফলে তারা বসে গেছে কার্যত। এটা আমার কাছে সংবাদ, এটা আপনি ক্লিয়ার করবেন। তারা কেন বসে গেল, তাদেরকে ডাকা হচ্ছে কিনা? কারণ একটা তো ফুল ফোটাতে গেলে জলের দরকার আছে, সূর্যের আলো দরকার আছে। কারণ কর্মী সমর্থক পুরনো, তারাও হচ্ছে দলের সম্পদ। এগুলোকে ওভারকাম করাটা খুব টাফ। সেটা কিভাবে করছেন আপনি? না, দেখুন, এই সমস্যাটা যেটা আপনি বলছেন, যে সেটা হচ্ছে সত্যিই ছিল, টিকিট ঘোষণার সময় ছিল। আচ্ছা, টিকিট ঘোষণার পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেশেনি, চেনেনি, তারা বিভিন্ন কমেন্টস করেছে, আমি জানি। কিন্তু লোক যখন মেশেনি কেন, কারণটা কি? তার কারণ হয় না, একটা মানুষ দেখুন এই মাটিতে তো সমস্যা, একদম এই মাটি প্রত্যেকটা মানুষের নাকি আপনার না কুচি ছিল? না, আমি তো একটা স্তরে মানে আমি জানি, মানে আমি রাজ্য স্তরে, মানে আমি যে এলাকায় সংগঠন করতাম, এই এলাকায় যেহেতু আমি সংগঠনটা করতাম না, সেই এলাকার মানুষ চেনে। এবং এখানকার সেই গ্রাস রুটের মানুষদের সাথে তো আমার কানেকশনটা খুব কম ছিল, এটা তো অস্বীকার মানছেন? হ্যাঁ, অবশ্যই। তারপরে যখন আমি এসে এদের সাথে আমি মিশে গেলাম, এই সমস্যাটা আদৌ নেই। তারা এতটাই খুশি যে আমরা এরকম একজন মানুষকে ভাবতে পারি, ওনার সম্পর্কে জেনেছি। যত আমার সাথে লোক মিশছে, তারা আমার প্রতি আরো মুগ্ধ হচ্ছে, বলছে এরকমই একজন মানুষ প্রার্থী দরকার ছিল। এবং তারা আজকে ব্যাপক হারে যে সম্মেলনগুলো হচ্ছে আমাদের একদম হাউসফুল হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা লোক স্বীকার করছে যে প্রার্থী হিসাবে আমাদের যে প্রথম দিকে যে এটা আমাদের ধারণা ছিল, আমার ধারণা ভুল। এই প্রার্থীর মতো প্রার্থী হয় না, যিনি এত অভিজ্ঞ এবং সবথেকে এত বড় পদে থেকেও তিনি মাটির মানুষের সাথে মিশে গেছেন। এই যে সাবজেক্টটাকে ওরা রিয়েলাইজ করেছেন। প্রত্যেকটা লোক আরএসএস এর সাথে সমন্বয় বৈঠক আমাদের কয়েকবার হয়ে গেছে, সমস্ত কার্যকর্তা আছে এবং গ্রাস রুটে তারাও ভিতরে ব্যাপক কাজ করছে। এটা পুরো ক্ষেত্র তৈরি। এই সিটটা যখন প্রথম আমি যখন ডিক্লেয়ার হয়, তখন কিন্তু একদম সেই সময়টা জেতার মতো পজিশনে ছিল না।
এটা সংগঠন থেকে শুরু করে ইন্টারনাল নিউজ সমস্ত জায়গা থেকে সবাই বলছে এখন কাটোয়া সাব ডিভিশনের মধ্যে 1 নম্বরের জায়গায় এই সিটটা রয়েছে এবং সিটটা 100% জিতবে। এটা হচ্ছে আমার, এটা শুধু আমার কথা না, এটা অ্যানালাইসিস করে যারা বসে আছে বড় বড় দিকপাল লোকরা, তাদের অ্যানালাইসিস রিপোর্ট কাল পর্যন্ত এই রিপোর্টটা। তাহলে নাকুচু ভাবটা ওদের মধ্যে ছিল যে আপনাকে দেখে ভয় পাচ্ছিল। আর আরেকটা বিষয়, আপনি হাউসফুলের কথা বললেন যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে শো হাউসফুল হয়ে যাচ্ছে। তো শো হাউসফুল তো সিনেমাতে হয়, বক্স অফিস হিট করে খুব। আমি অন্যভাবে নেবেন না যে আপনার যে হাউসফুল যে সমস্ত সভাগুলো হচ্ছে এখানে রাজনীতি যে বক্স অফিস সেটা হিট করবে? একদম হবে, হিট করবে। মানুষ আসছে, মানুষের আশা নিয়ে আসছে। আর আমার যে বক্তব্যটা মানুষের কাছে যেটা পৌঁছেছে, আমার পরিচিতি এবং আমি যেটা লোকের কাছে বলছি, এটা খুব মানুষ এক্সপেক্ট করছে যে আমি বলছি একটা বিধায়কের কি কাজ হতে পারে, সেটা আমি জামালপুরে এসে প্রমাণ করি। কি কাজ করবেন আপনি? একটা বিধায়কের যে প্রকৃত কাজ হতে পারে যে এখানে বসে থেকে মানুষের সমস্যা সমাধানগুলো শোনা, প্রতিদিন দরবার খোলা, লোক এখানে আসবে, কোনো নেতা কোনো মন্ত্রী কাউকে দিয়ে ফোন করিয়ে আসতে হবে না, এখানে অফিস থাকবে, 10টার সময় অফিস খুলবে, লোক সবাই এসে দাঁড়িয়ে থাকবে, স্লিপ দেবে, সেখানে তার কি প্রবলেম আছে। আমি যেহেতু 42 মিনিস্ট্রির সাথে আমার এক্সেস আছে, ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই যেখানে ডিজিপি চিফ সেক্রেটারি যার সাথে আমার পরিচয় নেই। এই যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধাটা, এটা আমি জামালপুরবাসীকে দিতে এসেছি। এবং একটা কথা বারবার বলছি, এই জামালপুরে আমার জন্ম হতে পারে, জামালপুরে আমার কর্মভূমি, যে সারা ভারতবর্ষব্যাপী যে আমি বিশাল কর্মভূমি করে এসেছি, এখান থেকে জামালপুর থেকে আমার ব্যক্তিগতভাবে কিছু নিয়ে যাওয়ার নেই, আমি জামালপুরকে দিতে এসেছি। এটা মানুষ খাচ্ছে, এটা মানুষ নিচ্ছে। আপনার আগে যারা এখানে বিধায়ক ছিলেন তারাও বলেছিলেন 24/7, তারাও বলেছেন দরজা খোলা আছে, তারাও বলেছিলেন কাজ হবে। আমি বামফ্রন্ট বলছি, আমি তৃণমূল কংগ্রেস বলছি, তার আগে বামফ্রন্ট বলছি। তো এইটা তো মানুষ এসে হোঁচট খেত, কারণ আপনারা জনগণের ভোটে নির্বাচিত হন পিপল ডেমোক্রেসিতে, তারপর পলিটিক্যাল ডেমোক্রেসিতে যান, তারপর তারা এই সিঁড়ি পেরোতে আপনাদের তাদের কষ্ট হয়, তখন একটু সমস্যা হয়। এটা আমি জামালপুর সারা বাংলাতেই দেখছি। এটা হবে না তো? দেখুন, ব্যক্তিক্রম তো মানুষের মধ্যে থাকে, সেই আশা নিয়েই তো মানুষ বাঁচে। আর প্রকৃতপক্ষে আমি যে ন্যাশনাল কমিশনে যে কাজটা করেছি, একটা আমার রেকর্ড রয়েছে, রেকর্ড বলবে যে আমি কিভাবে কাজ করতাম। ন্যাশনাল কমিশনে একসময় লোক ঢোকার সাহস পেত না, বহুত কষ্টকর করে আসতো। এখানে ন্যাশনাল কমিশনে এই জৌগ্রামের বুকেতে আবার 3-4টে ঘটনা যেটা আছে, মানুষ, আমি অনেক কিছু জানতাম, মানে সেই সময় বুঝতেও পারিনি, তারা এসে যেভাবে সাড়া দিচ্ছে। ক্ষেত্রপালের মায়ের মার্ডারের সময় আসা, এখানে একজনের ব্যাংক ফ্রড হয়ে গেছিল সেই ঘটনা, একজনের মেয়ে এখান থেকে নিয়ে গেছিল, তাদের যে অ্যাকশনগুলো সেই সময় আমি নিয়েছিলাম, তো তারা চাক্ষুষ সেই জিনিসগুলো দেখেছি। এটা শুধু জামালপুরের কথা বলছি, সারা বাংলায় পঞ্চায়েত ইলেকশনের আগে 6টা খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল। মানে সেই সমস্ত প্রত্যেকটি ঘটনাতে স্পট ভিজিট করা একটা কমিশনের পক্ষে, ন্যাশনাল কমিশনের পক্ষে, সারা ভারতবর্ষে সব থেকে রেকর্ড পরিমাণে স্পট ভিজিট, মানুষকে সঙ্গে সঙ্গে ন্যায় দেওয়ার যে প্রবণতা, এটা এক একটা মানুষের কাজ করার তার ব্যক্তির উপর নির্ভর করে। হয়তো অনেকে ভোটের সময় অনেক কিছু বলে চলে যায়, আমি কথা মানছি আপনার কাছে 100% একমত যে অনেকেই সব কথা এই কথাগুলো বলে যে ভাই আমি আমার জন্য 24/7, কিন্তু কাজে প্রমাণ করাটা তার তো সেই ব্যক্তিটা থাকা দরকার, যে একটা মানুষ যে বলবে কাজ করবে। আমার কাছে আমার সরকার গঠন হলে তো আমার কাছে ব্যক্তি অটোমেটিক্যালি এসে যাবে। সরকার গঠনের পরেও বাইরেও যে একটা মানুষের কানেক্টিভিটি থাকে, সেইটা তার আইকিউ থাকে যে কিভাবে এলাকাটা কাজ করা যায়, সেই চিন্তা ভাবনা করার ক্ষমতাটা একটা মানুষ একরকম হতেই পারে, এটা তো ব্যতিক্রম। আমার কমিশনতে এর আগে অনেক প্রেসিডেন্ট, সেই 40 বছর ধরে এখানে আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা হয়ে গেছে, কিন্তু আমি এমন একজন ব্যক্তি যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস ফেল হওয়া কেস, সেই কেসকে রিওপেন করে রিজার্ভ ব্যাংকের গভর্নরের মতো লোককে ডেকে তাকে সমন পাঠিয়ে সেই কেস হেয়ারিং করে 7 বছর চাকরি দেওয়ার ছেলে আজকে মেদিনীপুর টাকশালে চাকরি করতে, এরা আমাকে ভগবানের মতো শ্রদ্ধা করে আমার সামনে শুয়ে পড়ে। এই ধরনের একাধিক কেস, আরপিএফ দের আবার প্রমোশনের কেস, আবার সমীর অঙ্কারের কেস, আবার এই মানুষের পাশে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়ার যে ক্যারেক্টার, আমার ও ক্যারেক্টারটা তো কেউ নিতে পারবে না, এই ক্যারেক্টারটা অন্যের হবে না। এটাকে বলে ব্যতিক্রমী চরিত্র। আমি যে ঘোষণাগুলো করছি, এটা তো আমার কেউ আমাকে বলে বুঝিয়ে দেন, এটা আমার মন থেকে সমস্যাগুলো আমি দেখছি। এখানে আলুর চাষিদের সমস্যা, আলু এখানে ফসল নষ্ট হচ্ছে কেন? একটা সরকার 15 বছর ধরে সরকারে থাকলো, ক্ষমতায় থাকলো, তাদের বিধায়ক হলো, কেন পারতো না যে আলুর চাষিগুলোকে তাদের সমস্যা সমাধানগুলো করতে, আলুটা ঠিক দামে মার্কেটে পৌঁছে দেওয়া, বিদেশের বাজারে পৌঁছে দেওয়া? আমি অলরেডি এখানে এসে আলুর সমস্যা দেখে আমি কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আলু রপ্তানি করে, সিপস কোম্পানির টপ এমডি, সিএমডি, ভারতবর্ষের ম্যাক্সিমাম বড় যত কোম্পানির সিএমডি আছে, তাদের সাথে আমার কাজের সুবাদে ডাইরেক্ট কন্ট্রাক্ট আছে। ইফকো ক্রিপকো বলছেন, ইফকো ক্রিপকো থেকে শুরু করে এমনি অন্য কোম্পানি, যেমন ব্যাংকিং সেক্টর, যত ব্যাংক আছে ভারতবর্ষে, সমস্ত ব্যাংকের সিএমডি ডাইরেক্ট কন্ট্রাক্ট আমার কাছে আছে। যদি ব্যাংকিং সমস্যা হলো, আমাকে কোন জায়গায় নিচে লেভেল কথা হতো, ডাইরেক্ট সিএমডি কে ফোন করতে। মানে আপনি সবসময় উপরে উপরে খেলেছেন। আমার যে পোস্টটা ছিল, কিন্তু খেলেন, জাস্ট মিনিট, আপনি যে কথাটা বলেন অন্যভাবে নিয়ে যাবেন, ওকে।
আমি যে কথাটা বলছি উপর উপরে খেলা না, আমার যে পোস্টটা ছিল উপরে পোস্ট মানে সেটাই ওই বলছি। যে কমিশনের যে পোস্টটা, ওখানে যখন কোনো একটা লেম্যানও কমপ্লেন করে তো সেই সিএমডি কে ডেকে আনতে হয়, রিজার্ভ ব্যাংকের গভর্নরকে ডেকে আনতে হয়। আপনি উনি নিচের কোনো লোককে ডাকলে আমি সমাধান হবে আমি না। সেটা বলি না, আমি বলছি আপনি যে এই জন্য আমার ওই যে কানেক্টিভিটিটা সেটা মানুষের সেবার জন্য খুব সহজ হয়েছে। ঠিক, আপনি আপার লেভেলে বড় পদে ছিলেন, কিন্তু ক্রিমি লেয়ারটাতে, মাইক্রো লেভেলটাতে একটা বিরাট সমস্যা আছে। আমি আপনি 40 বছর এই প্রশাসনিক পদে আছেন, আমার 30 বছর সাংবাদিকতা হলো, সারা ভারতবর্ষ করার অভিজ্ঞতা থেকে বলছি। আপনার আপনি ইউ আর ফার্স্ট ম্যান যে আপনার ইন্টারভিউ করছি, জানি এটা অন্যভাবে নেবেন। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এবং বর্ধমান জেলাতে যতগুলো কাটোয়া এবং বর্ধমানে বিজেপি প্রার্থী আছে, তাদের হাতে পায়ে ধরতে হচ্ছে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রথমত হচ্ছে নরেন্দ্র মোদী সরকার ডিজিটাল মিডিয়াকে গুরুত্ব দিয়েছে। একটা সাংবাদিক যখন 30 বছর তার চুল পেকে গেছে, তার নিশ্চয় অভিজ্ঞতা আছে। এখন আপনার আমাকে পছন্দ নাও হতে পারে, আমার প্রশ্ন করা হবে, উচ্চের মতো হবে। কোনো ব্যাপার এখন নেই। দে ক্যানট ফেস টু মি, বাট আই ফেস, আমি চাই ফেস। আমি যে কোনো কোশ্চেনের জবাব তো দেবো। এদের আমি সঙ্গে মোকাবিলা, মানে সামনাসামনি মোকাবিলা করতে চাই। আমিও চাই ভাই কিতনা है দাম অভি বাদ মে পাতা লাগ যায়গা। আপনি আমাকে বলুন, এখানে বালির দুর্নীতি আছে। একটা সময় বামফ্রন্টের জমানাতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিরাটভাবে সরকার রাজস্ব আদায় করলো, যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 9 লক্ষ হাজার কোটি টাকা দেনা চলছে, পশ্চিমবঙ্গে খেলা মেলা চলছে। আর এই বালি মাফিয়াদের দৌরাত্মে এখানে বালির টাকা ভাগ হচ্ছে, তৃণমূল কংগ্রেস জড়িত। সে আপনি ব্লক সভাপতি বলুন, প্রাক্তন বিধায়ক যিনি চলে গেছেন, সরকার যে কোষাগারে পাওয়ার কথা, সেখানে পুলিশ ইনভলভ, বিএলআর ইনভলভ, একটা সিস্টেম, একটা পুরো নেক্সাস চলছে। তরুণবাবু, আপনি তো অনেক বড় পদে ছিলেন, আপনি তো ঘাট বোঝেন, আপনি বালি ঢুকতে পারবেন? অবৈধ বালি খুব কঠিন ব্যাপার, কিন্তু এটা। দেখুন, এমনই একটা সাবজেক্ট, টাকাটা এমন একটা জিনিস, কাঁচা টাকা। টাকাতে এই কাঁচা টাকা দেখে আমি একদম বাস্তব সত্যটা বলছি আপনাকে, এমন কোনো মানুষ নেই যে ওই টাকার দিকে না ঝুঁকে যায়। তো আমার যে ক্যারেক্টার, আমি যে কাজগুলো করে এসেছি পশ্চিমবাংলার বুকে, তারা সমস্ত লোক জানে কত অনেস্ট এবং ডিগনিটির সহিত আমি যে কাজ না করতে পারতাম, তাহলে সিবিআই ডাইরেক্টরকে ডেকে আমি সমন করে ডেকে আমি কমিশনে পাঠাতে পারতাম না। কত সিবিআই ডাইরেক্টর এসে আমাকে বলছে, জয়সওয়াল, মিস্টার জয়সওয়াল, উনি এসে বলছে, স্যার সব लोग को हम लोग बुलाते हैं, आप क्यों मेरे को बुला लिए, तो बहुत बड़ा मुश्किल का बात है। तो আমি বললাম, देखिए सब कुछ साफा करना पड़ेगा। जब सीट पे भगवान ने मेरे को बैठा दिया है, कॉन्स्टिट्यूशन पोस्ट मेरे को बैठा दिया है, तो मेरे को ऐसी साफा करने के लिए बैठा है। मैं किसी से ना डरता है ना झुकता है। तो ये जीरो टॉलरेंस नीति मेरा कैरेक्टर में है। मैं किसी को भी चैलेंज करके बोल सकता है, चाहे मेरे को खरीद करना है, कुछ भी देके मेरे को इम्प्रेस करने का कोशिश कीजिए, मेरे से नहीं होगा। मैं एकदम क्लियरली आपको बोल सकता है। और ये जो बाली माफिया वाला जो मार पड़ रहा है, मैं इसके लिए पूरा प्लानिंग करके गवर्नमेंट का जो रूल्स एंड पॉलिसी है पूरा एकदम एस्टेब्लिश करेंगे हम। चाहे उसलिए मेरे को बहुत ये चुकाना पड़ेगा, लेकिन मैं वो चुकाने के लिए तैयार है। मैं, ये मेरा कैरेक्टर है। মানে इतना चुकेगा आपको, कटा खून भी बह सकता है, मतलब। हाँ, मैं জানি যে এই আপনি কাজটা জানেন সহজ না, আমি নয়। তো, আপনি হিন্দি ভালো বলে, আমি একটু বলে দিই, আমিও হিন্দি জানি, যদি দেশে ঘুরেছি। না, আমি বলছি কেন, এটা হচ্ছে যে আপনাদের অনেক কর্মী সমর্থকরা তারা বালি মাথায় করে বয়ে তারা ইনকাম করে, আমার তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু আপনি যে কথাটা বলছেন, আপনার আগে অনেক বড় বড় নেতা এখানে পশ্চিমবঙ্গে তারা বলেছে যে हम रोक देंगे, रुकवा देंगे। अच्छा, रुकवा देंगे और रुक देंगे, इसके मतलब अलग हो सकता है। কেউ অন্তরালে অন্য কথা বলে, এটাই বলছে কঠিন। এখানে এই যে জায়গাটা কোটি কোটি টাকার খেলা চলে, এটা আপনার পক্ষে, আপনি বলছেন পারবেন, সময় বলে দেবো আপনাকে আপনি পারছেন কিনা। আর না পারলে আপনাকে আমি ধরবো, একদম নিশ্চিতভাবে থাকুন। সেটা কারাগার ব্রিজে হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে। আপনাকে কেন ভোট দেবে লোকে বলুন তো? দেখুন, এখানে মানুষের আপনাকে কেন 34 কর্তব্য বছরে বামপন্থীদের দেখেছে, 15 বছর একটা গভর্নমেন্টকে দেখেছে। তো সচেতন যারা মানুষ আছেন তাদের মধ্যে তো বিবেক বুদ্ধি আছে যে আমরা 15 বছর একটা লোককে রাখলাম এখানে, 34 বছর তাদেরকে রেখেছিলাম, তো এই তুল্যমূল্য বিচারটা তো করার ক্ষমতা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা নতুন ফেস, আমি ধরুন অন্য পার্টির কথাই বাদ দিলাম, তো কাউকে তো একটা টেস্ট করার দরকার আছে। যেখানে আজকে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্টেট গুলোতে আপনি দেখুন যেভাবে ডেভেলপমেন্ট করছে, কেন আমাদের রাজ্যের লোকদের চাকরি করতে অন্য রাজ্যে যেতে হচ্ছে? আজকে পরিযায়ী শ্রমিকদের কেন অন্য রাজ্যে? আমার রাজ্যে তো সবকিছু ছিল, আমি কালকে ভাষণে বলেছি, এখানে তো কোনো কিছু কম ছিল না। একদিন আমাদের বাংলা পথ দেখাতো, কেন তারা যে হলো না, কেন? এটা মানুষ বিচার করবে না? আমরা 34 বছর একটাকে রেখে দিয়েছিলাম, 15 বছর রাখলাম, তো তারা তো সেভাবে কিছু করতে পারলো না। তারপরে এদের যে দুর্নীতির অন্ধে একটা সরকারের হাফ ডজন মন্ত্রী তারা জেলের মধ্যে থাকে। মানুষ এর থেকে কি প্রমাণ দেওয়ার আছে যে একটা সরকারের হাফ ডজন মন্ত্রী জেলের মধ্যে থাকে? মানুষের চাকরি, একটা পড়াশোনা করে মানুষ একটা চাকরি পাবে, চাকরিটা পেয়ে তার একটা সংসার, তার নিজের ভবিষ্যৎটাকে মানে সুরক্ষিত করবে। যে ছোটবেলা থেকে পড়াশোনা করে, যারা পড়াশোনা করে চাকরি বাকরি জীবনটাকে বেছে নিতে চায়, আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল একটা সরকারের কাছ থেকে, মানে এটা আশা করা যায় মানুষ তারপরেও তাদেরকে ভোট দেবে? একটা আরজি করের একটা যে ডাক্তারের যে ঘটনাটা, একটা মেয়ে তার মা বাবা কত কষ্ট করে তাকে মানুষ করলেন, তার কার্যক্ষেত্রে সেখানে খুন হয়ে যেতে পারে। সরকার সিবিআই ভূমিকা,
সরকার থেকে প্রমোট করবে সেটা আমি মেনে নিলাম, বিরাট বড় সরকারি প্রমোটে। দেখুন সিবিআই এর ওইখানে ঢোকার আগে যে কাণ্ডগুলো এরা ঘটিয়েছে, 14ই আগস্ট সিবিআই তে একটা তথ্য প্রমাণের উপর নির্ভর করে, আপনি মানেন এটা? অবশ্যই। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার পরে সিবিআই গিয়ে তো প্রমাণগুলো, তথ্যগুলো সেগুলো নষ্ট করে দিয়েছিল। না, আপনি আমায় বলুন, আপনার দলের সভাপতি এক কথা বলছেন, রাহুল সিনহা বলছেন যে সিবিআই ভূমিকা আমরা সন্তুষ্ট নই। তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন ডিসি নর্থ, তাদের এবং হচ্ছে রে ওখানকার থানার ওসি, এদের সঙ্গে সেটিং তত্ত্ব হয়েছে রে ওখানকার সিবিআইয়ের সঙ্গে, এটা অভিযোগ করছে অভয়ের মা তখন করছে। এখন যদি আপনাদের প্রার্থী এখন অভয়ের মা, আমিও চাই জাস্টিস হোনা ভি চাইয়ে, হওয়া নেই। তো এই যে সিবিআইয়ের ভূমিকা, আর নির্বাচনের সক্রিয় হচ্ছেন, ইডি আসছে, তা আমি অভয়ের প্রশ্নে আসি, যেভাবে লুম্ফেনগিরি হয়েছে 14ই আগস্টে, যে ভাঙচুর হয়েছে, আমি ঘটনা সাক্ষী, আমি ছিলাম সেদিন, সক্রিয়ভাবে পুলিশের ভূমিকা এবং সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত বেদনাহত করেছে, এটা মানেন আপনি? দেখুন, সিবিআই একটা প্রতিষ্ঠান এবং তার যে তদন্ত করার যে প্রক্রিয়া, আজকে ভারতবর্ষে এই সিবিআই এর উপরে তদন্ত প্রক্রিয়া করার মতো তার কোনো প্রতিষ্ঠান নেই। মানুষ কোথায় যাবে? ওভার ফাইল খুলবে কি খুলবে না? মানুষ, আমি বলছি না বলুন না, ওভার ফাইল খুলবে কি খুলবে না? অবশ্যই, কেন হবে না তদন্ত? অবশ্যই। ওর মা কিন্তু বলছে, ওর মাকে টিকিট দিয়েছেন আপনারা। আমরা সিবিআই এর ওই ফাইল আবার খোলাবো, একদম কনফার্ম বলছি, আমাদের নীতি এটা, আমরা ওটা করবই। আচ্ছা, যেগুলো আপনাদের ব্যর্থ হয়েছেন সিবিআই, আমি কেন বলছি এটা, দেখুন কেন্দ্রে যখন যে থাকে তার সরকার এজেন্সিগুলো সেদিকেই থাকে, এটা যতই আপনি অস্বীকার করুন না কেন। বলা হয় স্বশাসিত সংস্থা, কিন্তু আলটিমেট সেটা হয় না, অভিযোগ আছে বিভিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে, নিশ্চয়ই আপনার নজরে আছে। এরা অবশ্যই বলবেন বামফ্রন্ট জমানায় ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়, এটা আমাদের জাতির কলঙ্ক, দেশের কলঙ্ক, বাঙালি হিসেবে বেদনা হতো। আপনার দল জিতে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি পুরোনো কথা নিয়ে আসছি, যে নোবেল চুরি যে যারা চুপ করেছে, সিবিআই ইনভেস্টিগেশন করাবেন কিনা? দেখুন, এইগুলো এখন আমি এই মুহূর্তে আপনার সামনে বলতে পারবো না, ওইটা অনেক পুরোনো সাবজেক্ট আছে। কিন্তু অভয়ের যে ঘটনাটা, নোবেল পুরস্কার চুরি হয়ে গেল, না অনেক খুব বেদনা সবার খুব লেগেছে। নিশ্চয়ই সেটা ওই পরিস্থিতিতে এখন আমি না দেখে কিছু বলতে পারবো না, জিনিসটা কি পরিস্থিতি, এটা আলোচনা করে করবে। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল, কেনই বা বন্ধ হয়ে গেল? আর তাছাড়া সিবিআই ছাড়া কার উপরে ভরসা করতে পারবেন আপনি বলুন? না, তখন বামফ্রন্ট ছিল, তারপর তৃণমূল কংগ্রেস ধামাচাপা দিয়ে তারপর কিছু করেনি কিছু। আমি নন্দীগ্রামে কথা বলবো না আপনাকে, আমি জামালপুরে থেকে নন্দীগ্রামে কথা কেন শোনাবো? আমি শেষ করবো। কত ভোটার আছে মোট? কোথায়? জামালপুরে 2 লক্ষর কাছাকাছি ভোট আছে। কত বাদ গেছে? 10,000-এর মতো বাদ গেছে। আচ্ছা, এসআইআর কত? 10,000 বাদ গেছে। হ্যাঁ। এখানে এসআইআর যে নামগুলো বাদ গেল, যাদের 2002-এ ভোট দিয়েছে, কেউ 98 দিয়েছে, যাদের ডকুমেন্টস রয়েছে, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দেখছি, তারা যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। না, দেখুন, একটা জিনিস কি জানুন, একটা আইন তৈরি হলে আইনটা তো একটা পার্টিকুলার কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে না। যে জন্য আইনটা করা হয়েছিল, একটা শুদ্ধ ভোটার পরীক্ষার মাধ্যম দিয়ে হবে, সেই শুদ্ধ ভোটার পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে কিছু কিছু মানুষের ডকুমেন্টেশন ঠিকঠাক মতো করতে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, আদার মানে এখন যদি ওই এটাও আপনি বলেন যে এর জন্য কারা দায়ী, আজকে দিদিমণি যদি প্রথম থেকে ঠিকঠাক মতো এই যে বিএলএ নিয়োগটা করতেন এবং এই এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করতেন এবং তাদের বিএলএদের নির্দেশ দিতেন ঠিকঠাক মতো ওই ডাউনলোড করে এই ফর্মটাকে করা, অনেক তো টেকনিক্যাল কারণে বাদ গেছে। তাদের ওখানে রাজ্য সরকারের কর্মচারী, যাদের রন্ধ্রে আজ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি। 2004-এ উনি যখন একা এমপি, মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হচ্ছে বামফ্রন্ট মধ্য গগনে উনি সে কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারকে অনুপ্রবেশ বন্ধের প্রশ্নে। আপনি পুরনো মানুষ, আমিও পুরনো মানুষ, ইতিহাস আমরা ভুলে যাব না। আমাকে বলুন এবার, এখানে প্রচুর রাইস মিল আছে যেগুলো কার্যত বহুজাতিক সংস্থারা গ্রাস করেছে, খবর আছে? হ্যাঁ, শুনেছি, এটা আমি জেনেছি। তো সেভাবে কেউ কিছু বলেনি, কিন্তু এটা আমি অনেক আগে থাকতেই জানতাম, যেহেতু আমি বর্ধমানের ছেলে। কিছু খোঁজ খবর তো এখানকার অটোমেটিক্যালি নারীর টান তো হয়েই থাকে না, এখানকার লোকরা যায়। সেই সময় থেকে আমি জানি যে এই ধরনের অনেক রাইস মিল বন্ধ হয়ে পড়ে আছে। সমাধান হবে তো চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। যতগুলো সমস্যা আছে, আমি মন প্রাণ থেকে আমার যতদূর শক্তি আছে, ক্ষমতা আছে, লেভেলে যোগাযোগ আছে, সমস্যার গভীরে ঢুকে যাব এবং রাত দিন আমি এটা নিয়েই পড়ে থাকবো। আমার এই যে এখান থেকে বিধায়ক হয়ে গিয়ে আবার ওই যে অন্য কোনো ধান্দা করা, এ করা, এইসব না। আমি মানুষের সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। আমি বারবার বলছি, আমি জীবনে অনেক কিছু পেয়েছি সংগঠন করে, যে সম্মান, যে রেসপেক্ট সারা ভারতবর্ষে পেয়েছি, এখনো মানুষের সাথে যোগাযোগ আছে। তো সেই সম্মান, রেসপেক্টটাকে কাজে লাগিয়ে এখানের মানুষের জন্য, এই যে একদম সমাজের অন্তিম পঙ্ক্তিতে দাঁড়িয়ে থাকা যে মানুষগুলো আমি দেখে আসলাম চোখের সামনে, যে তারা ঘর পায়নি, একজন মহিলাকে তাকে দেখলাম একদম বৃদ্ধ, একা একা রান্না করছে, তার তাবু নেই। তো সেসব দেখে আমি সঙ্গে সঙ্গে সেইখানে বসে আমার পেয়েকে নোট করে এসেছি যে এইগুলো সবার আগে, যেদিন আমি বিধায়ক হবো তার পরের দিন এদের ডেকে এদের ঘর এবং এদের রাস্তা, যেখানে যেখানে সমস্যাগুলো এখন নিজের চোখে দেখে আসলাম, সেগুলো নোট করে নিয়েছি। তো কতটা কাজ করার আন্তরিকতা থাকলে একজন মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করে, এটা আমি আন্তরিকভাবে মানুষের পাশে থাকবো
এবং এটা আমি কথা দিচ্ছি আপনাদের মধ্যে। ডক্টর অমর্ত্য সেনের একটা রিপোর্ট প্রতিচি, নিশ্চয়ই আপনি প্রতিচি রিপোর্টটা পড়েছেন। ওনার স্টেটমেন্টই আছে ড্রপ আউট বেড়েছে, এখন কমছে কিছুটা। প্রাথমিক বিদ্যালয়তে মিড ডে মিল খেতে চায় ছেলেমেয়েরা, আর্থিক কারণে অনাহারে থাকে, এবং বহু সরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কার্যত ছাত্রমুখী হচ্ছে রে বিভিন্ন কনভেন্টের দিকে। এই যে কেন্দ্রের শিক্ষানীতি এবং রাজ্যের শিক্ষানীতি মাঝখানে কোথাও ডাইলুট হচ্ছে, যার ফলে যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আপনি যদি সুচারু না করতে পারেন, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এখানে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে আপনার। একদম রাইট। এটা আমার সাবজেক্টও বলতে পারেন। এই সাবজেক্টটা নিয়ে আমি নিজেও গভীরভাবে ভাবি যে এই শিক্ষানীতিটার মধ্যে যে এই গত 15 বছরে মানে সেন্ট্রালে যে বহু কিছু চেঞ্জ হয়েছে, তার মধ্যে এখানে বহু সমস্যা তৈরি হয়েছে। তো সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য রাজ্য সরকার এখানে তৈরি হয়ে গেলে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে শিক্ষাকে মানে একদম সেন্ট্রালাইজ করে একটা সামাজিক সামঞ্জস্যের মধ্যে দিয়ে চলে, যাতে ছাত্রছাত্রীরা তাদের পুরো মেধাটা তাকে সেখানে দিতে পারে, এর মধ্যে কোনো রকম ভারসাম্য রাখা হবে না। তো এবং তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা পৌঁছাতে পারে, সেজন্য ব্যালেন্সিং করে আমরা সমস্ত রকমের পরিকাঠামো চেঞ্জ করে দেবো। আমি শেষ করবো একটা ছেলে যে মাঝখানে খুব বড় ডিজাস্টার হয়েছে জাতীয় সড়কে, আপনার অটলজি প্রজেক্ট সোনালী চতুর্ভুজ প্রকল্প, আমরা তখন দেখেছি, এবং সত্যেন্দ্র দুবে খুন হয়েছিল, আপনি সেটা জানেন, বিহারে সে সময় প্রতিবাদ করতে গিয়ে। বাট এই যোগগ্রাম থেকে অনেকটা দূরে, এই ঠিক পালসিটের আগে, ওখানে হঠাৎ করে ধসে পড়লো। কীর্তি আজাদ পার্লামেন্টে অ্যাটাক করলেন নীতিন গাডকারি সাহেবকে, কেন্দ্রীয় সড়ক ভূতল পরিবহন মন্ত্রী। আমি আপনাকে বলছি দায়িত্ব নিন বাবু, যে আপনি এই জাতীয় সড়কগুলো যদি বেহাল মানে যেভাবে তৈরি হয়েছে, জালি ভুয়ো বালি, এই সমস্ত মানে যে কোনো সময় আরও বড় বিপদ ঘটতে পারে। আমি বারবার অ্যালার্মিং করেছি কেন্দ্রীয় সড়ক মন্ত্রীকে, লাইভই করেছি, আমি ডাইরেক্ট ফোন বলতে পারি না। এনএইচের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে এখানে, যে কন্ট্রাক্টর সংস্থা আদানি গোষ্ঠী নাম পেয়েছে, তারা যে সাবে দিয়ে তাদের ভূমিকা আছে। এই যে জাতীয় সড়কটা আপনি কোনা থেকে আপনি পালসিট পর্যন্ত ছানবিন করে দেখবেন, আপনার মধ্যেও কিন্তু জাতীয় সড়কটা পড়ে, তাকিয়ে দেখবেন বড় বড় ইটের ফাঁকে ফাঁকে কী সব দেওয়া আছে। খবর নেবেন আপনি, নিশ্চয়ই খবর নেবেন আপনি। সেটা আমি জানতাম না, প্রথম শুনলাম। ধসে গেছে জানেন তো? হ্যাঁ শুনেছিলাম, মানে অতটা আমি গভীরে গিয়ে দেখতে পাইনি। বিগ ডিজাস্টার। তো এটা আমি আপনার কাছে জানলাম, নিশ্চয়ই এটা আমি তদন্ত করবো এবং যথাযোগ্য জায়গায় আমি জানাবো। মানে ওই জায়গাগুলোতে রিস্ক করার খুব সহজতা আমার মধ্যে আছে। मैंने सवाल किया था एनएच के वो सर्विस ट्रांसपोर्ट नितिन गडकरी साहब को, मैंने मेरे माध्यम से छोटा माध्यम है मगर फिर भी मैं ये भाई घोटाला इसमें है, जांच कराई, अभी तक जांच नहीं हुआ। कितना दिन पहले हुआ था ये वाला चीज? मैं 1 महीने की पहले की बात है, 1-1.5 महीने के पहले बात है। पार्लियामेंट में किया जाए उन्होंने। तो ठीक है, चुनाव खत्म होने के बाद एक बार मेरे पास जरूर है ये विषय पढ़ लेके। मैं तो इसमें सबको मैं जानता है, इस लेवल का जितना टॉप लेवल आती गई एनएचए डायरेक्टर सारे लोग हमारा कमीशन में आता था। तो सबका साथ अभी भी मेरा नंबर है, फोन नंबर है। तो मैं तो विधायक बनने के बाद ये तो मेरे एरिया का होगा, तो मैं तो इसको जो करना है मैं करूँ। बहुत बड़ा डिजास्टर है। देखिए टाइम्स ऑफ इंडिया में मेरे को द मैन ऑफ एक्शन में स्टोरी निकला है मेरा, आप थोड़ा सा सर्च करके देखिए तो मेरा नाम ही लिखा था द मैन ऑफ एक्शन। मैं एक्शन में विश्वास करता हूँ। ठीक, औरुंदा किसी भी काम अगर आएगा ना वो जरूर गलती होगा तो पता चल जाएगा। तो एकदम मैं बात बता रहा हूँ, इंसान को पता लगता है कामों से, और इंसान का बातों में पता लगता है दम से। आज जब पत्रकार जिंदगी में बिता दिया 30 साल, उसको क्या देखना है, सब कुछ देख लिया। और हम प्यार मोहब्बत की बात करते हैं हर समय। अब प्यार करो तो इजहार करो तो प्रेम मिल सकता है, जो कृष्ण जी ने बताया। आप प्रेम करेंगे, मैं आपसे इजहार करूंगा, नहीं करेंगे तो आपको पूरा खड़ा कर देंगे यहाँ पर डेमोक्रेसी में 4th पिलर के जहाँ पर भूमिका होगा। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার লড়াই দেখবো, অনেক কঠিন লড়াই। অরুণ হালদার তিনি এখানে প্রার্থী, কনফিডেন্টলি বলছেন যে তিনি জিতবেন, কিন্তু অনেকগুলো ইস্যু ওনাকে কাটা দিচ্ছেন, চুকছেন। তাই সময় বলে দেবে যা যা বললেন এই ডাইরেক্ট সম্প্রচারে সেগুলো করেন কিনা। নমস্কার, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, জামালপুর। নমস্কার।